ওকে, আজকে আমরা আলোচনা করব মেটাবলিক ডিসঅর্ডারগুলা। প্রথমে আমাকে জানতে হবে পিএইচ সম্পর্কে। একটা মানুষের নর্মাল পিএইচ অফ ব্লাড কত? 7.35 থেকে 7.45 অ্যাভারেজে। এখন এই পিএইচ কিসের উপর ডিপেন্ড করে? প্রোটনের কনসেন্ট্রেশনের উপর। একটা মানুষের প্রোটন যদি বেশি হয় এর মানে তার পিএইচ কম। একটা মানুষের প্রোটন যদি কম হয় এর মানে তার পিএইচ বেশি, বা এখানে বাইকার্বনেট বেশি থাকবে, আর পিএইচ কমে বাইকার্বনেট কম থাকবে। কিন্তু মেন ফোকাসটা হচ্ছে প্রোটন। প্রোটন বেশি মানে পিএইচ ড্রপ করছে, আর প্রোটন কম মানে পিএইচ বেশি। পিএইচ বেশি মানে কি? পেশেন্টের অ্যালকালোসিস। আর পিএইচ কম মানে কি? পেশেন্টের অ্যাসিডোসিস। তাহলে অ্যাসিডোসিসে প্রোটন কনসেন্ট্রেশন বেশি, আর অ্যালকালোসিসে প্রোটনের কনসেন্ট্রেশন কম। এখন আমাদের শরীরেই যেই অ্যাসিড বেস ডিসঅর্ডারগুলো হয় এদেরকে আমরা প্রাইমারিলি দুইটা ভাগে ভাগ করতে পারি। অ্যাসিড বেস ডিসঅর্ডার, একটা হচ্ছে অ্যাসিডোসিস মানে পিএইচ 7.3 কম, আরেকটা হচ্ছে অ্যালকালোসিস মানে পিএইচ 7.45 বেশি। এই অ্যাসিডোসিসের কজ কী হইতে পারে? এই অ্যাসিডোসিসের একটা কজ হইতে পারে রেসপিরেটরি কজ, আর একটা হইতে পারে মেটাবলিক কজ। রেসপিরেটরি কজের মধ্যে কি আছে? আমরা জানি কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে মিলিত হয়ে তৈরি করে কি? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা তো একটা অ্যাসিড। কোনো কারণে যদি এই কার্বনিক অ্যাসিডের পরিমাণ শরীরে বেড়ে যায় তখন শরীরে কি হবে? অ্যাসিডের পরিমাণ বাড়ার জন্য হইতেছে অ্যাসিডোসিস। এখন এই অ্যাসিডোসিসটা কেন হচ্ছে? রেসপিরেটরি কজে। এই জন্য এটাকে বলি রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি কজে কীভাবে? একটা মানুষের শরীরে ধরি আমি লাংসটা কাজ করতে পারতেছে না, ফেল হয়েছে, যেমন টাইপ 2 লাং ফেইলর। এখানে লাং কাজ করতে পারতেছে না। যখন লাং কাজ করতে পারবে না, লাংসের কাজ কি? এক্সপিরেশনের সময় পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের করে দেওয়া, ইন্সপিরেশনের সময় অক্সিজেন শরীরে ঢুকানো। যখন সে কাজ করতে পারতেছে না তখন কী হবে? অক্সিজেন ইন্সপিরেশনে কম নিবে এবং এক্সপিরেশনে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের করবে কম। কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে তাহলে কি করতেছে? কম বের হইতেছে। অ্যাজ এ রেজাল্ট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শরীরে বেড়ে যাবে। এই কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে ওয়াটারের সাথে বিক্রিয়া করে কি করবে? বেশি বেশি বাইকার্বনেট বা কার্বনিক অ্যাসিড তৈরি করবে আর কি। এই কার্বনিক অ্যাসিডটা যখন বেশি বেশি তৈরি হবে তখন কি হবে? অ্যাসিডোসিস। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিসের মেকানিজম হলো এইটা। এইভাবে রেসপিরেটরি সিস্টেম অ্যাসিডোসিস করতে পারে। যেহেতু রেসপিরেটরি কজে হয় এই জন্য এটাকে বলি রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন আমরা দেখি হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিসের কথা যদি চিন্তা করি তাহলে কি হইতেছে? এটা হচ্ছে কিডনির কথা। কিডনির প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউলে কি আছে? সোডিয়াম প্রোটন এক্সচেঞ্জার। এখান দিয়ে প্রোটন আসতেছিল আর সেলের ভিতরে কি ঢুকতেছিল? সেলের ভিতরে ঢুকতেছিল সোডিয়াম। আর জিএফআর দিয়ে ফিল্টার হতেছিল কি? বাইকার্বনেট। এই বাইকার্বনেট এই যে প্রোটন সিক্রেশন হইতেছিল এর সাথে বিক্রিয়া করে তৈরি করতেছিল কি? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড ভেঙে তৈরি করতেছিল ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড। এই ওয়াটার তো ইউরিনে পাস হয়ে গেল, বাট কার্বন ডাইঅক্সাইড সেলের মেমব্রেন ডিফিউজ করে চলে আসবে সেলের ভিতরে। সেলের ভিতরে ওয়াটারের সাথে সে বিক্রিয়া করে তৈরি করবে কি? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড পরবর্তীতে ভেঙে তৈরি করবে H++ HCO
3 এই প্রোটনটা আবার এইভাবে সিক্রেশন হইতেছে। এখন এই যে বাইকার্বনেটটা আমরা বলছিলাম, এই বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন হয়ে কোথায় যাবে? ব্লাডে যাবে সেল থেকে। তাহলে সেলের ভিতরে কি ঢুকতেছে? বাইকার্বনেট। বাইকার্বনেট কি? এটা অ্যাসিড না অ্যালকালি? অ্যালকালি। তাহলে অ্যালকালি শরীরের মধ্যে কি করতেছে? অ্যালকালি ব্লাডে আসতেছে। অ্যালকালি ব্লাডে এসে অ্যাসিড আর বেজের সামঞ্জস্যতা বজায় রাখতেছে। এখন যদি কোনো কারণে এই যে প্রসেসটা আলোচনা করলাম, এটা কি হয়েছে? ব্লক হয়ে গেছে, কাজ করতে পারতেছে না, তখন কি করবে? বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হইতে পারবে না। বাইকার্বনেট যখন রিঅ্যাবজর্পশন হইতে পারবে না, তখন শরীরে বেজের পরিমাণ, মানে ব্লাডে বেজের পরিমাণ কমে যাবে। যখন ব্লাডে বেজের পরিমাণ কমে যাবে, আমি যদি এটা একটা দাড়িপাল্লা চিন্তা করি, এই পাশে রাখছি আমি বেজ, এই পাশে রাখছি অ্যাসিড, দুইটা আগে সমান ছিল, এখন কি করাই দিছি? বেজের পরিমাণ কমাই দিছি। তাহলে তখন বেজ এইখানে চলে আসলো, মানে ওজন কম। তখন কার ওজন বেশি হবে? অ্যাসিডের ওজন বেশি হবে অটোমেটিক্যালি। তাহলে এই পেশেন্টে কী পাবো? অ্যাসিডোসিস। তাহলে এইভাবে একটা পেশেন্টের কী পাইতেছি? মেটাবলিক অ্যাসিডোসিস। আবার যদি চিন্তা করি, কিডনিতে যেহেতু আসছি, কিডনির কি আছে? লেট ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে আমরা বলছি ইনাক চ্যানেল আছে। এই ইনাক চ্যানেল দিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। অ্যান্ড সোডিয়াম যেহেতু সেলের ভিতরে রিঅ্যাবজর্পশন হচ্ছে, এই জন্য সেল থেকে প্রোটন চ্যানেলের মাধ্যমে এখানে কি চলে আসবে? প্রোটন চলে আসবে। আর কি আসবে? পটাশিয়াম। আমাদের মেন ফোকাস হচ্ছে প্রোটন, এই সোডিয়াম আর পটাশিয়াম না, এখন যেহেতু আমরা অ্যাসিড বেস নিয়ে আলোচনা করতেছি। তো এটা হচ্ছে নর্মাল মেকানিজম। এখন যদি কোনো কারণে এই চ্যানেলটাকে আমি ব্লক করে দিই, অথবা সে কাজ করতেছে না, অথবা আমি ইনাককে ব্লক করছি, যার প্রক্রিয়াতে এইটা কাজ করতে পারতেছে না, তখন শরীর থেকে কি হইতেছে? প্রোটন ইউরিনিয়ার পাস করতে পারতেছে না, যেহেতু এক্সক্রেশন হবে না তখন। আর এটা যদি ব্লক করে দিই, তখন প্রোটনটা কি হবে? শরীরে জমবে। যখন প্রোটন শরীরে জমবে, তখন পেশেন্টের কি হবে? অ্যাসিডোসিস হবে। স্বাভাবিক, অ্যাসিডোসিস হবে। এখন এই যে বললাম একটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের জন্য যেই অ্যাসিডোসিস হচ্ছে, কিডনির প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের জন্য যেই অ্যাসিডোসিসটা হচ্ছিল ডিউ টু ইম্পেয়ার্ড বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, এইটা একটা অ্যাসিডোসিসের টাইপ। এটাকে বলি আমরা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আমি বলবো এটা টাইপ কত সেটাও বলবো। আরেকটা ছিল কি? ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের যেই প্রোটন পাম্প ছিল, মানে পাম্প না চ্যানেল, এটা যখন কাজ করবে না, তখন একটা অ্যাসিডোসিস পাইতেছি। এটাকে বলি কি? রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1, আর এটাকে বলি টাইপ 2। তাহলে এটা এখানে কিন্তু উল্টা। আমি এর আগেও বলছি প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে টাইপ 1 হইলে আমাদের বলা যেত যে সিরিয়াল ওয়াইজ, না? এখানে 1 হবে, নিচে হবে 2, কিন্তু এখানে উল্টা। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল হবে টাইপ 2, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল হবে টাইপ 1। এখন এই যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এটার মানে কি বুঝাইতেছি? আমরা একটু আগে ফিগার আকারে দেখাইছি কেমন অ্যাসিডোসিস হচ্ছে এই নেফ্রনের জন্য। এখন এই যে অ্যাসিডোসিসটা হইতেছে, এই অ্যাসিডোসিস কে করতেছে? কিডনি, ঠিক না? কিডনির একটু শুদ্ধ নাম কি মেডিকেলের ভাষায়? রেনাল সিস্টেম। আর কার জন্য হইতেছিল? টিউবুলার ডিসফাংশনের জন্য। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের ব্লাডে কী পাইতেছিলাম? অ্যাসিডের পরিমাণ বেশি পাইতেছিলাম। এই জন্য এই পুরা সিস্টেমটাকে আমরা বলতেছি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। রেনাল টিউবুলের জন্য ব্লাডের মধ্যে অ্যাসিডিটি বেড়ে গেছে। এটাকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করতে পারি। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 আমরা বললাম। এখানে কাহিনী কী হচ্ছে? এই যে বাইকার্বনেট, এই বাইকার্বনেটটা সেলের ভিতরে যে ঢুকছিল, এটা রিঅ্যাবজর্পশন হইতে পারতেছে না। এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2তে কী বলছিলাম? এই যে প্রোটন চ্যানেল, এটাকে আমরা কোনোভাবে ইনহিবিট করে দিচ্ছি, হ্যাঁ, এটা কাজ করতে পারতেছে না। এটা হচ্ছে টাইপ 2। এখন কোনো একটা ব্যক্তির যদি টাইপ 2 প্লাস টাইপ 1 দুইটাই থাকে, ওইটাকে আমরা বলি টাইপ 3 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ওকে, আরেকটা আছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। কোনটা? আমরা বললাম যে এই যে প্রোটন চ্যানেল, সে কাজ করবে কখন? যখন ইনাক
যখন ইনাক কাজ করবে সোডিয়াম শরীরের ভিতরে ঢুকাবে আর প্রোটনটাকে সুন্দর করে বের করে দিবে। তো টাইপ 1-এর ক্ষেত্রে বলছিলাম এই চ্যানেলটাই ডিফেক্ট। বাট টাইপ 4-এ কী হবে? টাইপ 4 কিন্তু অনেক ইম্পর্টেন্ট। টাইপ 4-এ কী হইতেছে? আমরা জানি এই যে ইনাক সে কিসের উপরে ডিপেন্ড করে কাজ করে? অ্যালডোস্টেরন। এমন কোনো কারণে শরীরে অ্যালডোস্টেরনের পরিমাণ কম, অথবা এই চ্যানেলটা অ্যালডোস্টেরনের প্রতি ইনসেনসিটিভ, কাজ করতেছে না অ্যালডোস্টেরন দিলেও, তখন সোডিয়াম রিঅ্যাবজর্পশন কম হবে। সোডিয়াম যেহেতু ঢুকতেছে কম, পজিটিভ আয়ন কম ঢুকতেছে, সো প্রোটনও আর বাইরে বের হবে না। তো প্রোটন কী হবে? শরীরে জমবে, এই জন্য হবে অ্যাসিডোসিস। এই যে অ্যালডোস্টেরনের জন্য ডেফিসিয়েন্সি অথবা নট ওয়ার্কিং করতেছে, এই জন্য যেই অ্যাসিডোসিসটা হচ্ছে এটাকে আমরা কী বলতেছি? টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। মজার বিষয় হচ্ছে টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে তাহলে কী পাবো? সোডিয়াম রিঅ্যাবজর্পশন হইতেছে না। ঠিক আছে, এই একটা জিনিস। প্রোটন এক্সক্রেশন হইতেছে না। তাহলে প্রোটন যেহেতু এক্সক্রেশন হইতেছে না, এই জন্য এটাকে আমরা বলতেছি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। তাহলে একটা অ্যাডিশনাল ফিচার কী পাবো এখানে? আমরা বলছিলাম প্রোটন আর পটাশিয়াম একসাথে এক্সক্রেশন হয়। যেহেতু প্রোটন এক্সক্রেশন হইতে পারতেছে না, পেশেন্টের পটাশিয়াম এক্সক্রেশন হবে? যেহেতু এই চ্যানেলই কাজ করে না, তাহলে এই দুইটা তো কাজ করার কথা না, কাজ করবে না। তখন পেশেন্টের কী হবে? পটাশিয়ামটা সেলের ভিতরে জমবে, পরে চলে যাবে ব্লাডে। তো এই জন্য এই পেশেন্টের কী পাবো? হাইপার ক্যালেমিয়া। ওকে, তাহলে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সম্পর্কে আমাদের যা জানা দরকার শেষ, শুধু একটা বক্সের কয়টা জিনিস মুখস্থ করবো। তাহলে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস অনেক ইম্পর্টেন্ট। টাইপ 1-এ কী হচ্ছে? লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুলের প্রোটন পাম্পের সমস্যা। টাইপ 2-তে কী হচ্ছে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হতে পারতেছে না। টাইপ 3 মানে কি? 1 এবং 2 দুইটাই 4 আছে। টাইপ 4 মানে কি? যার অ্যালডোস্টেরন কাজ করতেছে না ইনাকের উপরে। আর এখানে একটা স্পেশাল ফিচার কি? পেশেন্টের কী পাবো? হাইপার ক্যালেমিয়া। ওকে, তাহলে আমাকে অ্যাসিডোসিস নিয়ে আলোচনা করা শেষ। এখন আসি অ্যালকালোসিস। অ্যালকালোসিস নিয়ে যদি আলোচনা করি, সেম রেসপিরেটরি অ্যালকালোসিস আছে, মেটাবলিক অ্যালকালোসিস আছে। রেসপিরেটরি অ্যালকালোসিস কাদের হবে? একটা পেশেন্ট যখন হাইপার ভেন্টিলেট করবে, হাইপার ভেন্টিলেট ওই যে সাইকিয়াট্রিক পেশেন্ট যে আসে, ইয়াং পেশেন্ট, তার সামনে পরীক্ষা অথবা হাজব্যান্ড বিদেশ চলে গেছে, এই জন্য সে এরকম করে শ্বাস ফেলায় না বেশি বেশি। আমরা কি করি? লাংসের কাজ কি? শ্বাস নেওয়া, শ্বাস ফেলা। শ্বাস নেওয়ার মাধ্যমে অক্সিজেন ঢুকাই, শ্বাস ফেলার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বের করি। এই মেয়েটা কী করতেছে? সে বেশি বেশি শ্বাস ফেলাইতেছে, শ্বাস নিতেছে কম, এই জন্য সে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বেশি বের করে দিচ্ছে। যখন কার্বন ডাইঅক্সাইড বেশি বের করে দিবে, তখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, মানে ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের যে প্রেশারটা, ওইটা কমে যাবে। এটা যখন কমে যাচ্ছে, তখন কার্বন ডাইঅক্সাইড কী করতেছে? ওয়াটারের সাথে কম্বাইন করবে। কম্বাইন করে কী করবে? কার্বনিক অ্যাসিড কম তৈরি করবে। কার্বনিক অ্যাসিড কম তৈরি করছে মানে কি? আমরা ওই নিক্তির কথা চিন্তা করি, যদি অ্যাসিডটা কমে যায় তখন অটোমেটিক্যালি বেসটা বেড়ে যাবে। এই পেশেন্টের এই জন্য আমি কী পাবো? রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন এটাই শেষ না, মজার বিষয় হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। মজার বিষয় হচ্ছে আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিস, এটা কারেকশন করার জন্য আমার কী দরকার? অ্যাসিড দরকার বা প্রোটন। আমাদের ব্লাডের মধ্যে অ্যালবুমিন আছে, যেটা একটা প্রোটিন, লিভার থেকে তৈরি হয়। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথম দিন আমরা পড়ছি না? অ্যালবুমিন ওই যে অনকোটিক প্রেশার মেনটেন রাখে ব্লাডের। তো এই অ্যালবুমিনের কিছু বাইন্ডিং সাইড আছে। এই বাইন্ডিং সাইডে কিছু সাইডে ক্যালসিয়াম বাউন্ডেড থাকে, কিছু জায়গায় প্রোটন বাউন্ডেড থাকে। এখন যখন এই অ্যালবুমিনটা দেখবে যে শরীরে আমার রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে, হ্যাঁ, মানে বেস বেড়ে যাচ্ছে, অ্যালকালি বেড়ে যাচ্ছে, প্রোটনটা কম, তখন এই যে তার সাথে বাউন্ডেড যেই প্রোটন ছিল, এইগুলা সে রিলিজ করবে। রিলিজ করে একটু কারেকশন করার চেষ্টা করবে, বাট দেখতেছে না, তাও কারেকশন হইতেছে না। হ্যাঁ, তাও তবুও কারেকশন করতে পারবে না। তখন কি করবে? তার সর্বোচ্চ ক্ষমতার দিয়ে ট্রাই করবে। তার যতগুলা প্রোটন আয়ন আছে বাউন্ডেড, সবগুলা প্রোটন আয়ন ব্লাডের মধ্যে ছাড়বে। তাহলে তার বাইন্ডিং সাইটগুলো খালি থাকতেছে। প্রোটন এইখানে বাউন্ডেড ছিল আগে, এখন সেইগুলো সবগুলাই রিলিজ করতেছে। যখন সবগুলাই রিলিজ করবে, তখন এই বাইন্ডিং সাইটগুলো খালি। এখন এই অ্যালবুমিন কি বলবে? ঠিক আছে, আমি তোমার উপকার করব, কিন্তু আমি নিজেও তো মরবো না। সেই জন্য সে কী করবে? ব্লাড থেকে কিছু একটা নিয়ে এখানে বাইন্ড করবে। কি বাইন্ড করাবে? যেহেতু সে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করতে পারে, এই জন্য ব্লাডে যে ক্যালসিয়ামগুলো আছে, আমরা জানি ব্লাডে ক্যালসিয়াম দুইভাবে থাকে। একটা হচ্ছে ফ্রি ক্যালসিয়াম,
একটা হচ্ছে বাইন্ডেড ক্যালসিয়াম। ঠিক আছে, এই বাইন্ডেড ক্যালসিয়াম যে অ্যালবুমিনের সাথে বাউন্ডেড অবস্থায় ছিল, আর ফ্রিগুলা ফ্রিলি সার্কুলেট করতেছিল। এই ফ্রিলি সার্কুলেটরি ক্যালসিয়ামগুলা যেইখানে প্রোটন বাউন্ডেড ছিল আগে সেইখানে বাইন্ড করবে। অ্যাজ এ রেজাল্ট অনেক বেশি প্রোটন ব্লাডে রিলিজ হচ্ছে টু কারেক্ট দ্য অ্যালকালোসিস। আবার অনেক বেশি ক্যালসিয়াম কার সাথে বাইন্ড হচ্ছে? অ্যালবুমিনের সাথে। এই জন্য এই পেশেন্টের কী হবে? সার্কুলেটরি ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে। ক্যালসিয়ামের পরিমাণ যখন কমে যাবে তাকে আমরা কি বলি? হাইপোক্যালসিমিয়া। যেই সকল পেশেন্টের হাইপোক্যালসিমিয়া হবে, মানে ক্যালসিয়ামের পরিমাণ কম, এদের আমরা কিছু সাইন পাবো, হচ্ছে ট্রাউসিয়াস সাইন, হচ্ছে বস্টেক সাইন। বস্টেক সাইন হচ্ছে যদি আমি তার গালে বা কোথাও মানে চাপার মধ্যে আঙ্গুল দিয়ে টুকা দিই, দেখবো মাসলগুলো অটোমেটিক্যালি কাঁপতেছে। ট্রাউসিয়াস সাইনে আমরা কি করব? পেশেন্টের হচ্ছে বিপি কাফ দিয়ে হচ্ছে তার প্রথমে ব্লাড প্রেশার মাপবো, সিস্টোলিক কত, ডায়াস্টোলিক কত। ঠিক আছে, সিস্টোলিক ডায়াস্টোলিক মাপার পরে তার হচ্ছে বিপি কাফটা আমি ইনফ্লেট করে 2 থেকে 5 মিনিট রেখে দেব। যখন 2 থেকে 5 মিনিট আমি ইনফ্লেট অবস্থায় বিপি কাপটা রেখে দিছি হাতে, তখন এই পেশেন্টের হাতের আঙ্গুলগুলা অটোমেটিক্যালি কন্ট্রাক্টেড হবে বা স্পাজম হয়ে যাবে। এরকম নর্মালি তো যদি চিন্তা করি এরকম থাকে আঙ্গুল, তার আঙ্গুলগুলা কি হবে? এরকম আর কি হয়ে যাবে, একটু ফোল্ডেড হয়ে যাবে আর কি, স্পাস্টিক হয়ে যাবে, এবং আমি টাইনাও খুলতে পারবো না। এটা হচ্ছে ট্রাউসিয়াস সাইন। এছাড়াও কি হবে? তার ক্যালসিয়ামের পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, তার নিউরন একটু অটোমেটিক্যালি কাজ করবে, এই জন্য সে পেরিউরাল প্যারেস্থেসিয়া থাকবে। তার পেরিউরাল মানে হচ্ছে মুখের চারপাশে ঠুট এইগুলা, প্যারেস্থেসিয়া মানে হচ্ছে অ্যাবনর্মাল সেন্সেশন। ঠিক আছে, মনে হবে জিজি করতেছে, এইটা সেইটা। ওকে, এইগুলো ছিল আমার মোটামুটি একটা বেসিক কনসেপশন। সো কোনো কারণে যদি মেটাবলিক কোনো সমস্যা হয়, মানে অ্যাসিড বেস ব্যালেন্সের ডিসঅর্ডার, ওইটাকে কারেক্ট করবে কে? রেসপিরেটরি সিস্টেম। আবার রেসপিরেটরি সিস্টেমের জন্য যদি কোনো অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস হয়, ওইটাকে কারেকশন করবে কে? কিডনি। এখন এই যে কারেকশন যে করতেছে আরেকটা অর্গান, এটাকে বলি আমরা কম্পেনসেশন। তাহলে রেসপিরেটরি প্রবলেম যখন কিডনি কারেকশন করবে, তখন আমরা এটাকে বলবো কম্পেনসেশন, মানে কম্পেনসেশন করতেছে, আর কিডনিতে তখন কম্পেনসেটরি চেঞ্জ পাবো। যাই হোক, তাহলে দেখি এখন আমরা বইয়ে কি বলছে। বইয়ে বলছে যে একটা মানুষের নর্মালি পিএইচ কত থাকে? একটা মানুষের নর্মালি পিএইচ থাকে এভারেজে 7.40। প্রোটনের কনসেন্ট্রেশন কত? 40। এগুলো মুখস্থ করতে হবে। আর পিএইচের রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 45। মাস্ট টু নো, আর এইগুলো মুখস্থ করার কিছু নাই, বছর বছর ধরে পড়ে আসতেছি এইগুলা। আর এই জিনিসটাও আমরা বলছি যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটা আবার পরবর্তীতে ভেঙে প্রোটন এবং বাইকার্বনেটে কনভার্ট হবে। একটা মানুষের নর্মাল বাইকার্বনেট লেভেল কত? 21 থেকে 29। বই অনুযায়ী বেড়ে করে, কোনো কোনো বইয়ে 22 থেকে 28, 29 এরকম লেখছে। এখানে যেটা লেখছে আমরা এটাই দেখি। এরপরে বলছে যে একটা মানুষের শরীরে যদি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তখন এই কার্বন ডাইঅক্সাইড ব্রেনে প্রবেশ করবে। ব্রেনের প্রবেশ করার পরে ওয়াটারের সাথে যুক্ত হয়ে তৈরি করবে কি? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা পরবর্তীতে ভেঙে প্রোটন প্লাস বাইকার্বনেটে কনভার্ট হবে। এই প্রোটনটা আমার যে রেসপিরেটরি সিস্টেম আছে ব্রেইনের যে রেসপিরেটরি সিস্টেম, তাকে কি করবে? প্রোটন যদি কোনো কারণে বেড়ে যায়, মানে অ্যাসিডোসিস,
মনে করি পেশেন্টের রেসপিরেটরি অ্যাসিডোসিস ছিল। অ্যাসিডোসিস ছিল মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি 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 ওয়াটারের সাথে বাইন্ড করতেছে, বেশি বেশি কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে, বেশি বেশি প্রোটন তৈরি করতেছে। যখন বেশি বেশি প্রোটন তৈরি হবে তখন পেশেন্টের কী হবে, এই রেসপিরেটরি সিস্টেমকে এসে স্টিমুলেট করবে। রেসপিরেটরি সিস্টেমকে স্টিমুলেট করবে, এর উদ্দেশ্য কি, যখন রেসপিরেটরি সিস্টেম স্টিমুলেটেড হবে তখন বেশি বেশি তখন পেশেন্ট কী করবে, শ্বাস ছাড়বে, এক্সপিরেশন করতেছে। এক্সপিরেশন করতেছে মানে কি, পেশেন্ট শ্বাস ফেলাইতেছে, মানে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের করে দিচ্ছে। কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের করে দিচ্ছে মানে কি, অ্যাসিড বের করে দিচ্ছে, কার্বনিক অ্যাসিড। যখন অ্যাসিড বের করে দিচ্ছে তখন পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আবার আস্তে আস্তে নর্মালে চলে আসবে। বাট যদি অপোজিট মেকানিজম ধরি, যে পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কম, যখন কম তখন কার্বনিক অ্যাসিডের ফর্মেশনও কম। যখন কার্বনিক অ্যাসিড কম ফর্মেশন হইতেছে তখন প্রোটনেরও কনসেন্ট্রেশন কমতেছে সিএসএফে। যখন কমতেছে তখন রেসপিরেটরি সিস্টেম তখন স্টিমুলেটেড না হয়ে কি হবে, ইনহিবিটেড। যখন রেসপিরেটরি সিস্টেম ইনহিবিটেড হবে তখন পেশেন্ট শ্বাস কম ফেলাবে, এক্সপিরেশন তখন রিডিউস হবে। যখন এক্সপিরেশন রিডিউস হবে তখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে কম বেরোবে। মানে কি, কার্বন ডাইঅক্সাইড শরীরে বেশি বেশি জমবে, অ্যাসিডের পরিমাণ আস্তে আস্তে বেড়ে বেড়ে পেশেন্টের কী হবে, অ্যাসিড বেস ব্যালেন্সটা মেনটেন রাখবে। ওকে, এগুলো আর কি বেসিক। এখানে মাস্ট অনুভব হচ্ছে এই রেড মার্কগুলো, এগুলো আমরা মনে রাখবো। কিডনি কীভাবে রেনাল ফাংশনের মাধ্যমে অ্যাসিডোসিস বা অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন রাখে সেটা আমরা ফিগার আকারে দেখাইছি। এই সেম জিনিসগুলো এইখানে বলছে। আর এইখানে তো কার্বনিক অ্যানহাইড্রেসের কথা বলছি। কার্বনিক অ্যানহাইড্রেস আমার যে লুমেনের যে মেমব্রেন এইখানেও থাকে, সেলের ভিতরেও থাকে। লুমেনের যেই কার্বনিক অ্যানহাইড্রেসটা থাকে সেটা কি করে, লুমেনের ভিতরে বাইকার্বনেটের সাথে প্রোটনের বাইন্ডিংটাকে হেল্প করে। আর সেলের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াটারের সাথে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে, আবার ওই অপোজিটলি বাইকার্বনেট থেকে ভেঙে প্রোটন এবং বাইকার্বনেট তৈরি করে। এগুলো রিডিং দিলেই হবে আর কি। এখানে শুধু এটা জেনে রাখবো, মুখস্থ করবো। প্রেজেন্টিং প্রবলেম কি হইতে পারে অ্যাসিড বেস সমস্যা যদি হয় একটা পেশেন্টের, আমরা শুধু এখানে একটা লাইনে মনে রাখবো যে কসমল ব্রিদিং। কসমল ব্রিদিংটা কি, ইউটিউবে আমরা সার্চে দেখে নিব। এটা কাদের হইতে পারে, যাদের মেটাবলিক অ্যাসিডোসিস আছে। এই লাইনটা একটু ইম্পর্ট্যান্ট। তারপরে যেই ব্যক্তির মেটাবলিক অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস হচ্ছে তাকে কম্পেনসেট করবে কে, রেসপিরেটরি সিস্টেম, এবং এটা অনেক তাড়াতাড়ি হয়। বাট কারোর যদি রেসপিরেটরি সিস্টেমের অ্যাসিড বেস ব্যালেন্স ডিস্টারবেন্সেস থাকে তাকে কারেক্ট করবে কে, মেটাবলিক সিস্টেম বা কিডনি, কিন্তু এটা একটু স্লো প্রসেস। ওকে, এখন বলবো আমরা মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক মানে আমরা বুঝতেছি কিডনির কোনো সমস্যার জন্য পেশেন্টের কী হইতেছে অ্যাসিডোসিস, মানে পিএইচ 7.3 এর কম। যখনই একটা পেশেন্টের আমি মেটাবলিক অ্যাসিডোসিস পাবো, আমার প্রথম কাহিনী কি, পিএইচটা পাইছি ড্রপ, মানে অ্যাসিডোসিস। এরপরেই আমি দেখব বাইকার্বনেটও যদি ড্রপ করে, মানে দুইটা যদি সেম ডিরেকশনে থাকে, তাহলে এটা ডেফিনেটলি মেটাবলিক কজ। আমরা এটা পরে সূত্র বলবো, কিন্তু এখন আস্তে আস্তে মনে রাখি। একটা পেশেন্টের পিএইচ কম, সবার প্রথমে এপিজি পড়ার সময় দেখব পিএইচ কম, মানে সেকেন্ড আমি দেখব বাইকার্বনেটও যদি কম থাকে তখন এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। আবার যদি একটা পেশেন্টের কী থাকে, পিএইচটা বেশি থাকে, পিএইচ যদি কোনো কারণে বেশি হয়, তখন দেখব বাইকার্বনেটও যদি বেশি হয় তখন এটা মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এপিজি পড়ার সময় সবার প্রথমে দেখব পিএইচ দেখার পরে দেখব বাইকার্বনেট লেভেল।
দুইটাই কি হবে, সেম ডিরেকশন। হয় দুইটাই বাড়বে, না হলে দুইটাই কমবে। পিএইচ এবং বাইকার্বনেট দুইটাই বাড়বে, যদি বাড়ে তাহলে মেটাবলিক অ্যালকালোসিস, যদি দুইটাই কমে তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস। এখন একটা পেশেন্টের আমি এরকম পাইছি, পিএইচ কম, বাইকার্বনেটও কম, তাহলে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। সেকেন্ড জিনিস কি দেখব, অ্যানায়ন গ্যাপ। তাহলে একটা পেশেন্টের আমি এবিজি দেখতেছি, পিএইচটা কম, সেকেন্ড ফোকাস করছি আমি বাইকার্বনেট, সেটাও কম, এর মানে পেশেন্টের কী হইতেছে, মেটাবলিক অ্যাসিডোসিস। থার্ড কোশ্চেন হবে পেশেন্টের অ্যানায়ন গ্যাপ কত। অ্যানায়ন গ্যাপটা কি আমরা পয়জনিং চ্যাপ্টারে পড়ছিলাম, শরীরের সমস্ত পজিটিভ আয়ন যেমন সোডিয়াম প্লাস পটাশিয়াম, এদের সমষ্টিকে শরীরের সমস্ত নেগেটিভ আয়ন যেমন বাইকার্বনেট প্লাস ক্লোরাইড, এদের থেকে বিয়োগ দিব। এখন এই নর্মাল অ্যানায়ন গ্যাপ হচ্ছে 12 থেকে 16, আমরা পয়জনিং চ্যাপ্টারে পড়ছিলাম, অনেক জায়গায় লেখছে হচ্ছে 8 থেকে 12, তো এটা ভ্যারি করে, তো আমরা 12 থেকে 16 মনে রাখি। তো অ্যানায়ন গ্যাপ যদি আমার নর্মাল হয়, 12 থেকে 16-র ভিতরে হয়, তাহলে বলবো নর্মাল অ্যানায়ন গ্যাপ, আর যদি 16-র বেশি হয় তখন বলবো হাই অ্যানায়ন গ্যাপ। তো মেটাবলিক অ্যাসিডোসিস যখন পাবো সবসময়ই এটা মাথায় রাখতে হবে, তখন দেখবো এটা কি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস নাকি নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। একটু শর্ট ফর্মে এটাকে কি বলে, হাগমা, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর এটাকে কি বলে, নাগমা, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, তাহলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস মানে কি, অ্যানায়ন গ্যাপটা বেশি আর সাথে পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস আছে। এটার মনে রাখার সূত্র আছে, অনেকেই অনেক সূত্র মনে রাখে, আমরা মনে রাখবো মাট পাইলস, এম এ হচ্ছে, ইউএ হচ্ছে, ডিতে হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস, এসে হচ্ছে স্টারভেশন কিটো অ্যাসিডোসিস, ইতে হচ্ছে ইথিলিন, এগুলো সব বই আছে, গ্লাইকল, এলে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস, তারপরে এম এ হচ্ছে মিথানল পয়জনিং, ইউতে হচ্ছে ইউরেমিয়া মানে রেনাল ফেইলর, ওকে, এগুলো আমরা মনে রাখি। তাহলে প্রথমে দেখলাম এবিজিতে পিএইচ কম, একটা পেশেন্টের পিএইচ কম, প্রথমে দেখলাম পিএইচ কম, সেকেন্ড ফোকাস হবে বাইকার্বনেট কম না বেশি, যদি দেখি বাইকার্বনেটও কম তখন ডায়াগনোসিস কি, মেটাবলিক অ্যাসিডোসিস। সেকেন্ড জিনিস কি হবে, অ্যানায়ন গ্যাপ নর্মাল নাকি হাই অ্যানায়ন গ্যাপ নাকি নর্মাল অ্যানায়ন গ্যাপ, যদি হয় তাহলে ওই অনুযায়ী কজ আমরা চিন্তা করব। আবার আরেকটা এবিজিতে কী পাইলাম, পিএইচটা বেশি পাইছি, সাথে বাইকার্বনেটও বেশি পাইছি, তখন এটা কি ডায়াগনোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, যেহেতু পিএইচ বেশি মানে অ্যালকালোসিস, আর বাইকার্বনেটও বেশি মানে মেটাবলিক। মনে রাখতে হবে তাহলে কি, মেটাবলিকের ক্ষেত্রে পিএইচ এবং বাইকার্বনেট দুইটার ডিরেকশন কি হয়, সেম ডিরেকশনে, যেমন এইখানেও ড্রপ করছে, এটা এখানেও, মানে এখানে পিএইচও ড্রপ করছে, এখানে বাইকার্বনেটও ড্রপ করছে, আবার এখানে কি হচ্ছে, পিএইচও বাড়ছে বাইকার্বনেটও বাড়ছে, তাহলে মেটাবলিকের ক্ষেত্রে ইকুয়াল মানে সেম ডিরেকশনে যাবে। আর রেসপিরেটরির ক্ষেত্রে কি হবে, অপোজিট ডিরেকশন,
অপোজিট ডিরেকশন কি? আমরা জানি রেসপিরেটরি সিস্টেম কী নিয়ে কাজ করে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে একটা পেশেন্টের পিএইচ দেখব, পিএইচ কম, ডায়াগনোসিস কি? অ্যাসিডোসিস। এই পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি, তখন কী হবে ডায়াগনোসিস? রেসপিরেটরি অ্যাসিডোসিস। আবার আরেকটা পেশেন্টে কী পাইছি? পিএইচ বেশি কিন্তু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কম, তাহলে এটা ডায়াগনোসিস কি? রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে এটা আমি কী দিয়ে মনে রাখবো? একটা সূত্র, সেটা হচ্ছে রুম। রুম দিয়ে মনে রাখবো। সূত্রটা কি? রুম, আর ও এম ই, মানে রেসপিরেটরি অপোজিট। কি অপোজিট? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। আর এম এ হচ্ছে মেটাবলিক, ইতে হচ্ছে ইকুয়াল। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসের ক্ষেত্রে সেম ডিরেকশনে থাকবে সবগুলা, মানে পিএইচ আর বাইকার্বনেট। কিন্তু রেসপিরেটরির ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং পিএইচ অপোজিট ডিরেকশনে থাকবে। ওকে, তাহলে আমরা হাগমা নাগমা দেখলাম। হাগমা নাগমার ক্ষেত্রে আমরা এগুলা তো বলছি যে রেসপিরেটরি রেনাল টিউবুলার অ্যাসিডোসিসকে 4টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ডিস্টাল কনভোলেটেড টিউবুলে যেই রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয় সেটাকে বলতেছিলাম টাইপ 1, আর প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে যেটা হয় সেটাকে বলতেছিলাম টাইপ 2। প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে কেন হইতেছিল? বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হইতে পারতেছিল না। আর ডিস্টাল কনভোলেটেড টিউবুলে কী হইতেছে? অ্যাসিড বা প্রোটন সিক্রেশন হইতে পারতেছে না। তাহলে এগুলো আমার বোঝা আছে, তো মুখস্থ করার তো দরকার নাই, বুঝে বললে এইটাই আর কি মজা। কিন্তু এগুলো মুখস্থ করতে হবে। আমি কী করবো? কজেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস কী কী আছে? হাগমা নাগমা। নাগমা মানে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। কোথায় কোথায় থাকতে পারে? রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে, মাস্ট টু নো। রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে কী থাকবে? নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। বাট হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কোথায় থাকবে? কিছু কজ আছে যেটাকে আমরা বলছি মাড পাইলস দিয়ে মনে রাখতে। এখন কেউ কেউ আবার ডক্টর ম্যাপলস দিয়েও মনে রাখতে পারে, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, রেনাল ফেলোর বা কিডনি ডিজিজ, অ্যাসপিরিন পয়জনিং, মিথানল পয়জনিং, ইথিলিন গ্লাইকল পয়জনিং। এগুলো পয়জনিং চ্যাপ্টারে আমরা বলছি অলরেডি। এখন এখানে বক্স দিছি, অনেক ইম্পর্ট্যান্ট। মেটাবলিক অ্যাসিডোসিস, আমরা যদি চিন্তা করি মেটাবলিক অ্যাসিডোসিসে কী হবে? পিএইচ কমবে, তাই তো? পিএইচ কমবে। পিএইচ কমবে মানে কি? প্রোটনটা শরীরে বাড়বে। প্রোটনের নর্মাল কনসেন্ট্রেশন কত ছিল? 40। তাহলে সে কত হবে? 40-এর থেকে বেশি হবে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস কখন বলবো? যখন প্রোটন 40-এর বেশি। প্রোটন মানেই তো অ্যাসিড, তো প্রোটন যখন বেশি মানে অ্যাসিডোসিস। মেটাবলিক তার মানে কিডনিতে সমস্যা। আমরা জানি কিডনি কী নিয়ে আলোচনা করে, মানে কাজ করে? বাইকার্বনেট। তাহলে এখানে মেন ফোকাস কী থাকবে? বাইকার্বনেট, মানে প্রাইমারি চেঞ্জেসটা। এই যে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে এটার জন্য কে দায়ী? কিডনি। আর কিডনি কার এনে কাজ করতেছিল? বাইকার্বনেট। তাহলে এই বাইকার্বনেটের নর্মাল লেভেল কত? 21 থেকে 29। সে কী হবে? 24-এর নিচে থাকবে। ঠিক আছে, আর এটাকে কারেক্ট করে ট্রাই করবে কে? যেহেতু অ্যালকালিটা শরীরে কম, অ্যালকালি যখন কমে যাবে তখন কী করবে? লাংস কী করবে? লাংসও কার্বন ডাইঅক্সাইড শরীরে কম ধরে রাখবে। যখন কার্বন ডাইঅক্সাইড কম ধরে রাখবে, অ্যালকালিও কম, কার্বন ডাইঅক্সাইডও কম, তখন আমার দাড়িপাল্লার 2 পাশ সমান হইল। এই জন্য কম্পেনসেটরি চেঞ্জ হিসাবে এখানে কি পাইতেছি? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 5.33 কম পাইতেছি ব্লাডে। ওকে, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসে প্রোটনটা বেশি, কতর বেশি? 40-এর। আর যেহেতু মেটাবলিক সেহেতু পেশেন্টের কী হবে? বাইকার্বনেটটা ড্রপ করবে।
ওকে, এখানে প্রোটন বেশি মানে কিন্তু পিএইচ ড্রপ। আমরা বলছিলাম মেটাবলিকের ক্ষেত্রে দুইটাই সেম ডিরেকশনে যাবে, মানে পিএইচ ড্রপ করছে, বাইকার্বনেটও ড্রপ করছে। পিএইচ ড্রপ করছে মানে অ্যাসিডোসিস, আর বাইকার্বনেটও সেম ডিরেকশন আসছে, তার মানে এটা মেটাবলিক কজ। আর কম্পেনসেশন হিসেবে কাজ করবে কে? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, সে ড্রপ করবে 5.33 নিচে। এরপরে দেখব কি, এরপরে আমরা সেকেন্ড লাইনে আসি। সেকেন্ড লাইনে কি বলতেছে? মেটাবলিক অ্যালকালোসিস। ওকে, আমরা বলি মেটাবলিক অ্যালকালোসিস যদি চিন্তা করি, মেটাবলিক মানে কি? বাইকার্বনেট নিয়ে আলোচনা করতেছে। অ্যালকালোসিস মানে কি? পিএইচটা বাড়ছে 7.545-এর বেশি। পিএইচ বাড়ছে মানে কি? প্রোটনটা ব্লাডের মধ্যে কমছে। প্রোটন মানে তো অ্যাসিড, অ্যাসিড কমছে, তখন পেশেন্টের বাইকার্বনেটটা কী হবে? যেহেতু অ্যালকালোসিস মানে অ্যালকালিটা ব্লাডে বেশি, অ্যালকালি মানে হচ্ছে বাইকার্বনেট, তাহলে মেটাবলিক অ্যালকালোসিসে পিএইচ বাড়বে, বাইকার্বনেট বাড়বে, দুইটা সেম ডিরেকশন। এই যে সেম ডিরেকশন, যেহেতু সেম ডিরেকশন, প্রথমে দেখছি আমি পিএইচ বাড়তি মানে অ্যালকালোসিস, পরে দেখতেছি বাইকার্বনেটও বেশি। এখন যেহেতু পিএইচ এবং বাইকার্বনেট সেম ডিরেকশনে, সেহেতু এটা মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে একে কারেকশন করবে কে? লাংস। কীভাবে কারেকশন করবে? পেশেন্টের কী হচ্ছিল? অ্যালকালোসিস মানে বেস শরীরে বেশি বেশি জমতেছিল, দাড়িপাল্লার এক পাশে বেস বেশি জমছে, তখন আরেক পাশে কি হবে? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডও বেশি ধরবে, মানে লাংস বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড ধরে রাখবে, তখনই না সামঞ্জস্যতা রক্ষা পাবে। তাহলে কম্পেনসেটরি চেঞ্জ হিসেবে এখানে লাংস কী করবে? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 5.33-এর বেশি রাখবে সার্কুলেশনে। এরপরে ধরি রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস কীভাবে? অ্যাসিডোসিস মানে কি? পেশেন্টের পিএইচ কম, আর আমরা বলছি রেসপিরেটরিতে কি দেখব? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা কি কম না বেশি থাকবে? অপোজিট ডিরেকশনে থাকবে। আর ও এমই রুম না, তাহলে রেসপিরেটরি হচ্ছে অপোজিট। তাহলে এখানে একটা পেশেন্টের পিএইচ ড্রপ করছে, বাট পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, মানে কি? রেসপিরেটরি অ্যাসিডোসিস। এই পেশেন্টের কম্পেনসেট করবে কে? কিডনি। কম্পেনসেট করবে কিডনি। কীভাবে কম্পেনসেট করবে? সে যেহেতু অ্যাসিডোসিস হইতেছিল, মানে পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড শরীরে বেশি জমতেছিল, তাহলে দাড়িপাল্লার এক পাশে কার্বন ডাইঅক্সাইড বেশি, তখন কি করব আমরা? দাড়িপাল্লার আরেক পাশেও বাইকার্বনেট বেশি দিব, তখনই না সামঞ্জস্যতা রক্ষা পাবে। এই জন্য ব্লাডে বাইকার্বনেটের পরিমাণ বাড়বে। আবার দেখি রেসপিরেটরি অ্যালকালোসিস। অ্যালকালোসিস মানে কি? পিএইচ বেশি। পিএইচ বেশি মানে কি? প্রোটন কম, তাহলে 40-এর থেকে কম থাকবে প্রোটন। আর এটা কি? রেসপিরেটরি কজ। পিএইচ যেহেতু বাড়ছে, তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কী হবে? কমবে, 5.33-এর নিচে থাকবে, কমবে। তাহলে এটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। আর এটাকে কম্পেনসেট করবে কে? দাড়িপাল্লার এক পাশে কী ছিল? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কী হয়েছে? কমছে, তাহলে বাইকার্বনেটও কী করবে? কমবে। নর্মাল না? তাহলে এটা হুদাই মানে কঠিন করে। আচ্ছা, এখন আমরা দেখব রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের কজ কী। আমরা বলছি রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের 4টা টাইপ, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টাইপ 4, যেখানে কী হয়? হাইপারক্যালেমিয়া। বাকি যতগুলো টাইপ আছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, সবগুলোতে কী হয়? হাইপোক্যালেমিয়া। এই পয়েন্টটা মাস্ট টু নো, এই বক্সটাও মাস্ট টু নো। তাহলে এখন আমরা দেখি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের জন্য রেনাল টিউবুলার যে অ্যাসিডোসিস হইতেছিল, সেটা কেন হইতেছিল আমরা বলছি। আর এটাকে আমরা কী বলি? টাইপ 2 বলি। এখানে কজ কী কী? ইনহেরিটেড, যেমন ফ্যানকনি সিনড্রোম, এগুলো সব আমরা মুখস্থ করবো। প্যারাপ্রোটিনিমিয়া, এই বক্স পুরাটা মুখস্থ আর কি, কোনো ছাড় নাই। তারপরে কি বলছিলাম? টাইপ 1, এটা কেন হয় সেটাও বলছি, সিক্রেশন করতে পারে না প্রোটন, এই জন্য। কজ কী? সবগুলা মুখস্থ করবো।
এখানে মনে রাখতে হবে কানেকটিভ টিস্যু ডিজিজগুলো কী করে, টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস করে। কানেকটিভ টিস্যু ডিজিজ কোনগুলো, ওই যে সিস্টেমিক লুপাস এরিথ্রোম্যাটোসা, শগ্রেন সিনড্রোম, এইগুলা। এখন একটা পেশেন্টের কী হচ্ছে, টাইপ 4 যদি চিন্তা করি, টাইপ 4 আমরা কী বলছি, অ্যালডোস্টেরন কাজ করতে পারে না এই নাকের উপরে, অ্যাজ এ রেজাল্ট পটাশিয়াম এবং প্রোটন শরীরে জমে, এই জন্য পেশেন্টের কী থাকে, হাইপার ক্যালেমিয়া। তাহলে এটা একটা পয়েন্ট যদি মনে রাখতে হয় এখানে এটা। আর কজ কী কী, এই কজগুলো আমরা পড়বো। যেমন এখানে বলছে হাইপো অ্যালডোস্টেরনিজম, মানে অ্যালডোস্টেরন কম সিক্রেশন হইতেছে। এটা প্রাইমারি হাইপো অ্যালডোস্টেরনিজম হতে পারে, সেকেন্ডারি হাইপো অ্যালডোস্টেরনিজম হতে পারে। প্রাইমারি মানে কি, এটা আমরা এন্ডোক্রাইনে পড়বো আর কি। প্রাইমারি কজ, সেকেন্ডারি কজ। প্রাইমারি কজ মানে হচ্ছে অ্যালডোস্টেরন যেইখান থেকে সিক্রেশন হইতেছে, যেমন অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ওই গ্ল্যান্ডের কোনো সমস্যা। সেকেন্ডারি কজ মানে অন্য কোনো কারণে পেশেন্টের অ্যালডোস্টেরন কম প্রোডাকশন হচ্ছে। তাহলে এগুলো সবগুলো আমরা মনে রাখবো। টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে মেটফরমিন। এগুলো হচ্ছে মাস্ট টু নো। ওকে, এখন আমরা দেখব ইনভেস্টিগেশন কীভাবে করব। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা বলছি প্রথমে আমরা একটা এবিজি করলাম, এবিজি করে দেখলাম পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস, এইগুলা। দেন পেশেন্টের অ্যানায়ন গ্যাপ করলাম, হাগমা নাগমা বের করলাম, ওইভাবে কজ চিন্তা করলাম। আর রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 না টাইপ 2 সেইভাবে আমরা চিন্তা করলাম। চিন্তা করার পরে আমরা আর কি দেখলাম হচ্ছে পিএইচ। পিএইচ যদি কার পিএইচ, ইউরিনের পিএইচ যদি 5.5-এর বেশি হয় তখন আমরা কি চিন্তা করব, এইখানে কি লেখছে, এগুলো আমরা রিডিং দিব। আর 5.3-এর নিচে কি হইলে কি হয়, এগুলো আমরা রিডিং দিব, মনে রাখার ট্রাই করব। দেখি মেটাবলিক অ্যালকালোসিস, আমরা অলরেডি এগুলো সব আলোচনা করে ফেলছি। অ্যালকালোসিস মানে হচ্ছে পিএইচ বেশি, মেটাবলিক মানে হচ্ছে বাইকার্বনেটও বেশি। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পেশেন্টের কী পাবো, যেহেতু হচ্ছে অ্যালকালোসিস, তো পেশেন্টের কী থাকতে পারে, নিউরোমাসকুলার ইরিটেবিলিটি, টিটেরি, এগুলো থাকতে পারে। ডায়াগনোসিস কনফার্ম করবো কীভাবে, এবিজির মাধ্যমে। আইসিইউতে পেশেন্টের আসলে আমরা কী করি, একটা এবিজি করি। ট্রিটমেন্ট কী দেব, ইন্ট্রাভেনাস 0.9% নর্মাল স্যালাইন উইথ পটাশিয়াম সাপ্লিমেন্ট। কেন, কারণ পেশেন্টের হইতেছিল মেটাবলিক অ্যালকালোসিস। নর্মাল স্যালাইনে কি থাকে, ক্লোরিন থাকে। অ্যালকালোসিস মানে কি, বেস বেশি। নর্মাল স্যালাইন দিতেছি কারণ নর্মাল স্যালাইনে ক্লোরিন আছে। ক্লোরিন মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড ফরমেশনে সহায়তা করতেছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, তাহলে বেস বাড়ছিল। এখন যদি আমি অ্যাসিড বাইরে থেকে সাপ্লাই দিই নর্মাল স্যালাইনের মাধ্যমে, তাহলে এটা মোটামুটি সমান হয়ে যাবে বা কারেকশন করে দিবে। এই জন্য ট্রিটমেন্ট হচ্ছে নর্মাল স্যালাইন। দেন রেসপিরেটরি অ্যাসিডোসিস কি আমরা বলছি পুরাটাই। একটা পেশেন্টের যদি টাইপ 2 রেসপিরেটরি ফেলার থাকে, কার্বন ডাইঅক্সাইড বের করতে পারতেছে না, যখন বের করতে পারতেছে না কার্বন ডাইঅক্সাইড শরীরে বেশি বেশি জমতেছে। এই কার্বন ডাইঅক্সাইড শরীরে বেশি বেশি জমার ফলে পেশেন্টের কী কী হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। এগুলো জাস্ট রিডিং দিব, এগুলো মুখস্থ করার দরকার নেই। এগুলো থেকে কোশ্চেন কম আসে, কিন্তু ক্লিনিক্যালি আর কি এগুলো অনেক, মানে হাজার হাজার রোগী পাওয়া যায় ক্লিনিক্যালি। তারপরে হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। আমরা বলছি রেসপিরেটরি অ্যালকালোসিসে কী হবে, অ্যালকালোসিস মানে পিএইচ বেশি। আর যেহেতু রেসপিরেটরি সেহেতু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড চিন্তা করতে হবে। ডিরেকশন কী হবে, অপোজিট, মানে পিএইচ বাড়ছে মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমবে। হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। কেন হয় আমরা বলছি, যখন একটা মানুষ হাইপার ভেন্টিলেশন করে কীভাবে হয় সব বিস্তারিত আলোচনা করছি। জাস্ট এখন আমরা রিডিং দিব। আর এখানে কি বলবো, ক্লিনিক্যাল ফিচার কি হয় ওইগুলোও বলছি। ডিজিটাল টিংলিং, পেরিউরাল প্যারাস্থেসিয়া, এজিটেশন হতে পারে, ট্রসার সাইন কি সেটা বলছি, বস্টেক সাইন কি সেটা বলছি। পেশেন্টের টিটারি থাকবে, হাইপোক্যালসিমিয়াতে টিটারি থাকে আমরা জানি। ট্রিটমেন্ট কী দিব, পেশেন্ট যেহেতু বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের করে দিচ্ছে, এই পেশেন্টকে বলবো একটা ব্যাগের ভিতরে মাস্ক ব্রিদিং দিব। যদি একটা এমন কোনো সাবস্টেন্স দিতে দিই, যেমন একটা পলিথন সাপোজ, তারা বললাম পলিথন নিয়ে পলিথনের মধ্যে শ্বাস ফেলাইতে, তো শেষ কী করতেছে, শ্বাস নিতেছে, শ্বাস ছাড়তেছে মানে কি ওই পলিথনে
কার্বন ডাইঅক্সাইড জমতেছে, ওই কার্বন ডাইঅক্সাইডই সে আবার ইন্সপায়ার করে ঢুকাইতেছে। বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড সেই শরীর থেকে বের করে দিচ্ছিল। আমাদের টার্গেট কি? কার্বন ডাইঅক্সাইড যাতে কম বের করে। এই জন্য আমরা কী করছি, যেই কার্বন ডাইঅক্সাইডটা পলিথনে বের করতেছিল সেটাই আবার অ্যাবজর্পশন করতেছে, মানে ইন্সপিরেশন করতেছে। এটা আর কি। এই জন্য আমরা একটা রিব্রিদিং, ক্লোজ ব্যাগে একটা রিব্রিদিং দিই। পলিথন তো আর দিই না। আচ্ছা, যাই হোক, ওকে। তাহলে এইখান থেকে মাস্ট টু নো আর তেমন কিছু নাই, জাস্ট ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা মনে রাখবো, এসবিএ ক্লু দিতে পারি। এখানে একটা শখ দিয়েছে, এই শখে কি বলছে, একটা মানুষ যখন বমি করবে, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসছিল। একটা মানুষ যখন বমি করবে তখন সে হাইড্রোক্লোরিক অ্যাসিড হারাইতেছে, মানে কি? অ্যাসিড হারাইতেছে। নিক্তির এক পাশে ছিল অ্যাসিড, সেই অ্যাসিড হারাইতেছে মানে কি? অটোমেটিক্যালি অ্যালকালি বেড়ে যাবে। গ্যাস্ট্রিক লসের কথা যদি বলি, বমি করতেছে মানে কি? সোডিয়াম হারাইতেছে, ক্লোরাইড হারাইতেছে, পটাশিয়াম হারাইতেছে, ক্লোরাইড হারাইতেছে। সোডিয়াম ক্লোরাইড হারাইতেছে মানে কি? সোডিয়ামের কাজ হচ্ছে ফ্লুইড ধরে রাখা সার্কুলেশনে। তখন সার্কুলেশনে ফ্লুইড ধরে রাখতে পারবে না, পেশেন্টের কী হবে? হাইপোভলিমিয়া। হাইপোভলিমিয়া যখন হবে, আমরা বলছি রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হবে। আমি আর বিস্তারিত যাচ্ছি না, সব আলোচনা করা আছে। যখন রাস অ্যাক্টিভেশন হবে তখন এই রাস কী করবে? অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরনটা ইনাকের উপরে কাজ করবে। ইনাকের উপরে কাজ করার মাধ্যমে সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াই দিবে, প্রোটন এবং পটাশিয়াম এক্সক্রেশন বাড়াই দিবে। আবার যেই পেশেন্টের হাইপোক্যালেমিয়া আছে সেই পেশেন্টের তো আর ইনাক চ্যানেল কাজ করতেছে, দেন আমরা বের করতেছিলাম কি? পটাশিয়াম অ্যান্ড প্রোটন। যার এমনিতেই হাইপোক্যালেমিয়া, শরীর তাহলে আর বের করবে না। শরীর তখন কি করবে? এই বেশি বেশি প্রোটন বের করবে, যার জন্য বেশি বেশি প্রোটন চ্যানেল প্রোডাকশন করবে, প্রোটন এক্সক্রেশন করবে। যখন প্রোটন বেশি হারাইতেছে মানে কি? অ্যাসিড হারাইতেছে, তখন পেশেন্টের কি হবে? অটোমেটিক্যালি মেটাবলিক অ্যালকালোসিস। ওকে।